ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনুন উল্লাস মল্লিকের লেখা গল্প অবাক চা পান। উল্লাস মল্লিকের জন্ম 1971 সালে হাওড়া জেলায়। স্নাতক হবার পর শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করেন তিনি। 2000 সালে লেখালেখি শুরু করেন। বিভিন্ন বছরে দেশ হাসির গল্প প্রতিযোগিতায় বিজয়ী। 1 ডজন উপন্যাস, 150-র বেশি গল্প আর রম্য রচনা লিখেছেন। শুরু হচ্ছে অবাক চা পান। প্রাইভেট টিউশনই? ওরে বাবা, আমি নাক কান মলেছি ভাই। আরে বাবা, একবার করেই দেখ না। আরে এরা একদম নিপাট ভদ্রলোক, একদম অন্যরকম। না ভাই, আমায় ক্ষমা করে দে। এসব ব্যাপারে ভদ্র অভদ্র, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, সাদা কালো বাদামি, দল নির্দল সব একরকম। প্লিজ ভাই, আমি বলে ফেলেছি ওদের, ওরা বেশ ভালো ফ্যামিলি। আরে তোর কোনো রকম অসুবিধা হবে না, বিশ্বাস কর। মনের মধ্যে পালাই পালাই ভাব নিয়ে বাড়িটার সামনে এসে দাঁড়ালো বিশু। 13B মহেন্দ্র সরকার স্ট্রিট। হলুদ দোতলা বাড়ি, গেটে বোগেনভিলিয়ার গাছ, উল্টো দিকে ইলেকট্রিক পোস্ট, পোস্টের নিচে কংক্রিটের ভ্যাট। হরি যেমন যেমন বলেছিল হুবহু মিলে যাচ্ছে। তা সে বাইরেরটা তো মিলল, কিন্তু ভেতরটা? মানুষকে বাইরে থেকে দেখে যেমন তার মনের হদিশ পাওয়া যায় না, বাড়িরও তাই। এমন বাড়ি তো এই শহরে হাজার হাজার আছে, কিন্তু কে বলবে ভেতরের মানুষগুলো কেমন? দাঙ্গাবাজ, কুচুটে, কিপটে শিরোমণি, নাকি মিথ্যের ঢেঁকি? হরি অবশ্য জোরালো সার্টিফিকেট দিয়েছে কাল। বলেছে, আরে বাড়ির লোকজন যথেষ্ট দিলদার ভাই, আরে ছেলেপুলেরাও বিনয়ী। এরা গৃহশিক্ষকের প্রাপ্য মর্যাদা বা বেতন কোনোটাই মারবে না, বিশ্বাস কর। বিশু তাও হাত পা ছুঁড়ে মাথা নেড়ে বলেছিল, না ভাই, পারলাম না। তুই অন্য যে কোনো রিকোয়েস্ট কর, বলিস তো রোজ সকালে গিয়ে তোর বাড়ির বাসন মেজে দেবো, এইটা পারবো না। হরি তখন বিশুর হাত আঁকড়ে ধরল, বলল, না রে ভাই, একবার বিশ্বাস কর, ফ্যামিলিটাকে আমি বহুকাল চিনি। আরে আমার মেসোমশাইয়ের সেজ ভাইয়ের ছোট শালির বাড়িওয়ালা, সম্পর্কে এদের আপন কাকা শ্বশুর। ভাই, আমার মুখটা অন্তত একটু রাখ। বিশুর মনটা চিরকালই নরম সরম, তার উপর হরির সঙ্গে একেবারে হরিহর আত্মা। তার এমন কাতর আরতি শুনে মন ভিজে গেল। তবু সে আরো একবার বাজিয়ে দেখতে চাইল। বলল, তোর নিজের মেসোমশাই বলছিস? হ্যাঁ, একদম নিজের। মেসোর আপন ভাইয়ের নিজের শালির। এই তো কদিন আগেই ওদের ওই মেয়ের বিয়েতে একটা নেমন্তন্ন খেয়ে এলাম। কটা দিন আগে যদি তুই শুরু করতিস, তাহলে তুইও পেতিস। বিয়ের নেমন্তন্ন পাওয়ার ইচ্ছে আমার নেই, শুধু মাস কাবারি ঠিকঠাক বেতন আর কিঞ্চিত মান সম্মান পেলেই আমি খুশি। এতকাল যা সব অভিজ্ঞতা হয়েছে জানিস তো সবই। ভয় পাই এখন ভাই। আরে ভয় পাস না রে, এরা একেবারে অন্যরকম। এই দেখ, এই বেতন সম্মান এই সব কিছু তুই পাবি, আমি একদম লিখে দিতে পারি। বিশ্বনাথ মানে আমাদের বিশু গ্র্যাজুয়েট হয়েছে বেশ কিছুদিন। সাদামাটা গ্র্যাজুয়েটের নাকি কোনো দামই নেই বাজারে। তাই মার্কেটে নিজেকে মূল্যবান করে তোলার জন্য কম্পিউটার থেকে ক্যাটারিং, যোগব্যায়াম থেকে জ্যোতিষ, স্পোকেন ইংলিশ থেকে পেইন্টিং, নানা ঘাটের শর্ট লং মিডিয়াম কোর্স করেছে প্রবল প্রত্যাশা নিয়ে। যদিও সেসব সার্টিফিকেট ফাইলবন্দি হয়ে পড়ে আছে উই পোকার উদরপূর্তির অপেক্ষায়। সব জায়গাতেই শুনতে হয়েছে, ঠিক আছে পরে খবর দেব। এর মধ্যে বয়সের ধর্ম মেনে বাবা রিটায়ার করেছেন, যৌবনের ধর্ম মেনে বোন বিয়ের যোগ্য হয়েছে। ফলে সংসারের ধর্ম মেনে অর্থোপার্জনের ধান্দা করতে হয়েছে বিশুকে। কোনো আত্মীয় আর হিতাকাঙ্ক্ষী পরামর্শ দিয়েছে, টিউশন ধর, কোনো ইনভেস্টমেন্ট নেই, দিব্যি কামাবি। টিউশন পাবো কি করে? আরে পোস্টার সাঁটিয়ে দে, বাজারে দোকানে চারিদিকে পোস্টার সাঁটিয়ে দে। অবশ্য পোস্টার সাঁটানোর আগেই
বিশুর প্রথম টিউশন জুটে গেল। ক্লাস 2 এর একটি বাচ্চা, ছোট পরিবার, বাচ্চার বাবা আর মা। মাটি আবার বেশ সুন্দরী। রোজ চা দেওয়ার সময় মিষ্টি হেসে কুশল জিজ্ঞেস করতেন বিশুকে। কিছুদিন পর এমনই একটা মিষ্টি হাসির পর একটা অনুরোধ করলেন বিশুকে। ছোট্ট একটা উপকার করবে ভাই, রূপছবি টকিজের নাইট শো এর 2টো টিকিট কেটে দেবে। সুন্দরী মহিলা এত মিষ্টি হেসে বললে ছোট বড় কোনো অনুরোধেই না করা যায় না। বিশুও হেসে বলল, হ্যাঁ দিদি, নিশ্চয়ই দেব। এই নাও 50 টাকা, যা বাঁচবে তা দিয়ে তুমি একটু চাটা খেয়ে নিও। কিছুদিন পর আবার সেই একই অনুরোধ এলো। তারপর আসতেই থাকলো। চাকরি রক্ষার খাতিরে আর মিষ্টি হাসির মোহে অনুরোধ রক্ষা করে চলেছিল বিশু। ভেবেছিল কর্তা হয়তো ব্যস্ত মানুষ, টিকিট কাটার সময় পান না লাইন দিয়ে, কি আর আছে। বিশুর হাতে তো অঢেল সময়, 2টো টিকিটই না হয়। কিন্তু প্রকৃত চিত্র ছিল অন্যরকম। স্বামী নয়, ভদ্রমহিলা অভিসারিকা হতেন তার প্রথম প্রেমিকের সঙ্গে। সিনেমার মতো বাস্তব জীবনেও এসব গল্পের যা পরিণতি হয় তাই হলো। ভদ্রমহিলা গৃহত্যাগ করলেন সেই ছেলেটির সঙ্গে এবং সঙ্গে নিয়ে গেলেন বিশু ছাত্রটিকে। বিশু কর্মহীন হল। কিন্তু তার পরের ঘটনা যেদিকে বাঁক নিল, রূপলী পর্দার কোনো প্রতিভাবান পরিচালকের কল্পনাতেও তা আঁটবে না। গৃহকর্তা কোনোভাবে জানতে পারলেন যে তার স্ত্রীর বায়োস্কোপ অভিসারের নেপথ্যে বিশু। একদিন আকণ্ঠ মদ্যপান করে তিনি চড়াও হলেন বিশুর ওপর। হারামজাদা মাস্টার, তুই তলে তলে এই প্যাচ খেললি? দেখুন দেখুন দেখুন, শুনুন, আপনি ভুল করছেন। আরে আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? আমি জানতে পারবো না? ওই বেটা কি হয় তোর বন্ধু? ষড়যন্ত্র করেই তো তুই এই বাড়িতে ঢুকেছিলি। তোকে আমি ছাড়ছি না, আমি তোকে পুলিশে দেবো, আমি কোর্টে যাব। বিশু লোকটাকে অনেকভাবে বোঝাবার চেষ্টা করল। বিশ্বাস করুন, আমি সত্যি জানতাম না ব্যাপারটার মধ্যে এত ঘোর প্যাঁচ আছে। কিচ্ছু টের পাইনি। আমি ভেবেছিলাম আপনি ব্যস্ত মানুষ, টিকিট কাটার সময় পান না, তাই। আরে আমার কি দোষ আছে? আমাকে টানছেন কেন এর মধ্যে? বিশুর কোনো কথাই কানে গেল না লোকটার। বউ হারানোর দুঃখে আর মদের নেশায় উন্মত্ত ভদ্রলোক ওর কোনো যুক্তি শোনার অবস্থাতেই ছিলেন না। কাজের শুরুটা খারাপ হলো ভেবে কিছুদিন মন মরা ছিল বিশু। তারপর আবার একটা টিউশন জুটে গেল। এবার সে প্রতিজ্ঞাবদ্ধ, আর যাই করুক সিনেমা থিয়েটারের টিকিট একদম নয়। সৌভাগ্যের কথা, তেমন কোনো অনুরোধও এলো না গৃহকর্ত্রীর তরফ থেকে। ভদ্রমহিলার বয়স বছর 40। তিনি বেশ স্নেহের চোখেই দেখতেন বিশুকে, রোজ চা বিস্কুট দিতেন। সমস্যা একটাই, প্রবল রকমের ভুলও ছিলেন মহিলা। প্রায় বিশুকে চা দিয়েছেন কিনা মনে করতে না পেরে একাধিকবার চা দিতেন এবং বিশুকে বিশ্বনাথ না বলে কোনোদিন কাশীনাথ, কোনোদিন হরনাথ, কোনোদিন বা পশুপতি বলে ডাকতেন। নামে কি আসে যায় ভেবে বিশু সবগুলোতেই সাড়া দিত। অনেক বড় লোকের মতো এদেরও আদরের কুকুর ছিল একটা, নাম জনি। এক সন্ধ্যায় বিশু তার ছাত্রকে ভূগোল পড়াতে পড়াতে পাশের প্লেটে রাখা বিস্কুট চিবোচ্ছিল। জনি ঘরের এক কোণে বসে মাঝে মধ্যে ঘেউ ঘেউ করছিল। এবার বলো তো, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এভারেস্ট স্যার। এভারেস্টের উচ্চতা কে মেপেছিলেন বলো? ও মনে পড়েছে, রাধারাজ শিকদার। হঠাৎ বলা নেই কওয়া নেই জনি আক্রমণ করে বসলো বিশুকে।
কুকুরটাকে সরাও। কামড়ে দাঁড়ে বাবা রে। আঁচড়ে কামড়ে একেবারে রক্তারক্তি কাণ্ড। ডাক্তার, হসপিটাল, টিটেনাস। অবশ্য ছাত্রের পরিবারই সব ব্যয়ভার বহন করল। এমনকি গৃহকর্ত্রী নিজে বিশুর বাড়িতে এসে ক্ষমাও চাইলেন বারবার। বললেন, বাবা ভোলানাথ, আমায় ক্ষমা করে দাও বাবা, তুমি রাগ করো না। ছি ছি মাসিমা, কি কি যে বলেন আপনি। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি তো আর কামড়ে দেননি। না বাবা, দোষ আমারই। আমি ভুল করে জনি ডগ বিস্কিট দিয়ে ফেলেছিলাম তোমাকে। হ্যাঁ? এবার সেদিনের ঘটনাটা মনে করার চেষ্টা করল বিশু। সেদিন সেটা ছিল তৃতীয় দফার চা। বিস্কুটগুলো কেমন যেন বিজাতীয় স্বাদের ঠেকছিল। খিদের মুখে তাই খাচ্ছিল সে। জনি ঘরের কোণে বসে ঘেউ ঘেউ করছিল কেবল। এখন বিশু বুঝতে পারল সেগুলো আদতে ছিল প্রতিবাদ। তার আহারে ভাগ বসানোটা মোটেই ভালো চোখে দেখছিল না জনি। শেষ বিস্কুটটা মুখে পুরে দিতেই বোধহয় চরম ধৈর্যচ্যুতি ঘটল জনির। কামড়ে দিল বিশুকে। কামড়ে দাঁড়ে বাবা রে। ভদ্রমহিলা চলে যাওয়ার সময় বারবার বললেন, বাবা বিশ্বনাথ, সেরে উঠেই তুমি কিন্তু পড়াতে যেও। বিশু দেখল এই প্রথম ভদ্রমহিলা ঠিক নামে ডাকলেন তাকে। তবু সে কোনো উত্তর দিল না, আর ও বাড়ি মুখ হওয়ার সাহসও করল না। সুস্থ হয়ে বিশু ঠিক করল টিউশনি করলেও জন্তু জানোয়ারওয়ালা বাড়িতে একদম নয়। তেমন বাড়ি পেয়েও গেল একটা। গৃহকর্তা প্রথম দিনই খুব বড়াই করে বললেন, পশু কেন, আমার বাড়ির ত্রিসীমানায় কাক পক্ষীও বসে না। না, পাখিতে অসুবিধা নেই, ওরা তো খাঁচায় থাকে, তাই না? তোমার অসুবিধে না থাকলেই বাকি, এ বাড়িতে পাখিও ঢোকে না। কথাটা নেহাত মিথ্যে নয়। কয়েকদিনের মধ্যেই টের পেল বিশু। কারণটা ভদ্রলোকের গিন্নি। ভদ্রমহিলার স্বভাবই হচ্ছে ঝগড়া করা, আর তেমনি তাঁর গলা জোর। যখন চিৎকার করেন মনে হয় 21টা শেয়াল একযোগে ডাকছে। ভদ্রমহিলার জন্য বাড়িতে কাজের লোক টেকে না, ফিরিওয়ালাও ঘেঁষে না, পাড়ার ছেলেরা চাঁদা চাইতে আসে না। মহিলার স্বামী কেবল নতমস্তকে সবকিছু হজম করে নেন। একদিন হলো কি, সেই নির্বিবাদী স্বামীও স্ত্রীর বাক্যবাণ সহ্য করতে না পেরে গৃহত্যাগ করলেন। তার পরের ঘটনা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিল। ভদ্রমহিলা একদিন বাজারের রাস্তায় বিশুর পথ আটকে বললেন, এই, আমাকে তোমার কেমন লাগে? কেমন লাগে মানে? কেমন লাগে মানে কেমন লাগে? দেখতে, শুনতে, স্বভাব, চরিত্র। আগেই বলেছি বিশু নরম স্বভাবের ছেলে। মুখের ওপর সে তো কাউকে বলতে পারে না আপনি চিৎকার করলে পাগলা ষাঁড়ও বমকে যাবে। সে বলল, ভালোই ভালো। বয়স কত তোমার? 23। আমার 32। একটু বেশি মানছি, কিন্তু আমার বিষয় সম্পত্তি নিয়ে আর কম নয়, বুঝলে? আর তুমিও তো বেকার। এই আমায় বিয়ে করবে? হ্যাঁ? চমকে উঠল বিশু এই প্রস্তাব শুনে। কোন ক্রমে বলল, বলছি শোনো না, আমার বাজারের দেরি হয়ে যাচ্ছে, পরে কথা বলবো, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা, আসি। ততদিনে বিশু পাড়াপড়শিদের কাছ থেকে প্রকৃত ইতিহাস জেনে গেছে। গৃহত্যাগী এই ভদ্রলোক প্রকৃতপক্ষে মহিলার 3 নম্বর স্বামী। এর আগের দুজনও একই রকম ভাবে গৃহত্যাগ করেছেন। এবং সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য এই যে বিশুর ছাত্রের প্রকৃত বাবা ভদ্রমহিলার প্রথম স্বামী। পরের দুজন গৃহশিক্ষক হিসেবে প্রথমে নিযুক্ত হন এবং ঘটনাক্রমে উন্নীত হন স্বামীর পোস্টে। না, এমন পদোন্নতির আকাঙ্ক্ষা বিশুর ছিল না। তার সেই টিউশনিরও তাই সেদিনই ইতি পড়ে গেল। বিশুর 4 নম্বর কর্মক্ষেত্রের অভিজ্ঞতা আরও হৃদয় বিদারক। এ বাড়িতে পশু পাখির উৎপাত নেই। অভিভাবকরা যথেষ্ট মৃদুভাষী,
কিন্তু সমস্যা অন্য জায়গায়। ছাত্রের বাবা বিশুকে বললেন, শোনো ভায়া বিশ্বনাথ, আমি মামুলি একটা ক্লার্কের চাকরি করি, খুব বেশি টাকা তোমাকে আমি দিতে পারবো না। না মানে আমি তো আরে ভয় পেও না, একেবারে মানে কমও দেব না। এই আপাতত 500 টাকা নাও। আমার ছোট ছেলেটা আর তো 2 বছর পর স্কুলে যাবে, ওকেও তুমিই পড়িও, তখন বাড়িয়ে দেব, তুমি না করো না। বিশু না করল না। নেই মামার চেয়ে কানা মামা ভালো ভেবে চালিয়ে যাচ্ছিল বিশু। বছর 7 যে বাচ্চাটিকে সে পড়াতো সে ছিল অতি ধীর স্থির এবং মনোযোগী। পড়াতে পরিশ্রম হতো না তেমন। বাড়ির ছোট ছেলেটি মাঝে মাঝেই হানা দিত পড়ানোর ঘরে। আর একটু সাবালক হলেই তাকে বিশুর পাঠশালায় জুড়ে দেওয়া হবে, তখন বেতনও বাড়বে। এই অপেক্ষায় কম মাইনেতেই চালিয়ে যাচ্ছিল বিশু। একদিন বিশু মন দিয়ে পড়াচ্ছে, বাচ্চাদের বাবা মা কোথায় যেন গেছে। বাড়িতে অভিভাবক বলতে শুধু বছর 80 ঠাকুমা। সেই বৃদ্ধা লাঠি হাতে ঠুক ঠুক করে এসে একটি আর্জি জানালেন বিশুকে। বাবা বিশু, একটা কথা বলি, কিছু মনে করো না। না না, বলুন না। একটা উপকার করবে আমার বাবা? নিশ্চয়ই, বলুন। আমার ছোট নাতিটা পায়খানা করেছে, বাড়িতে তো কেউ নেই বাবা, আর আমি এই বয়সে আর এসব পারি না। তুমি একটু বাবা ওকে। বাকি কথাটা হাতের ইশারায় বুঝিয়ে দিলেন বৃদ্ধা। ওই অনুরোধের পরেই বিশু নাক কান মুলে শপথ নিল, বাজারে বসে চুনো মাছ বিক্রি করবে তাও ঠিক আছে, কিন্তু টিউশনি আর নয়। কিন্তু হরিটা এমন করে ধরল, কাল সারা রাত ভালো ঘুম হয়নি বিশুর। উদ্ভট সব স্বপ্ন দেখেছে। একবার দেখলো সেই ভুলোমন ভদ্রমহিলা তাকে কামড়ে দিলেন খ্যাক করে, তারপর জিভ কেটে বললেন, এ হে বাবা, আমি তো ভেবেছিলাম তুমি বিস্কুট। কখনো দেখলো সেই হাঙ্গামাবাজ বউটি এসে বলছেন, এই শোনো, আমাকে বিয়ে করতে হবে, এক্ষুনি করতে হবে, চলো আমার সঙ্গে মন্দিরে চলো। কখনো আবার দেখলো সেই মদ্যপ ভদ্রলোক এসে বলছেন, চল, রূপছবি টকিজে ভালো ছবি এসেছে, দেখে আসি দুজনে। সারা রাত ধরে বিশু এই সব স্বপ্ন দেখেছে আর কুলকুল করে ঘেমেছে। সকালে উঠে সে ভাবল না বলে দেবে হরিকে, কিন্তু তারপরেই মনে পড়ল পকেটে বড় টান। ভূপালদার চায়ের দোকানে অনেকটা বাকি পড়ে গেছে, রোজ তাগাদা দিচ্ছে ভূপালদা। শ্রীনিকেতন হাউজিং এর নতুন একটা মেয়ের সঙ্গে রোজ চোখাচোখি হচ্ছে। সামনের ভ্যালেন্টাইন্স ডেতে জয়মা বলে একটা কার্ড ধরিয়ে দেবে। মায়ের দয়ায় কেসটা লেগে গেলে তখন খরচ খরচার একটা ব্যাপার আছে। এই সব ভাবতে ভাবতে সে চলে এলো বাড়িটার সামনে। ডোরবেল বাজালো বিশু। মধ্যবয়সী এক ভদ্রমহিলা এসে দরজা খুললেন। বিশু বলল, নমস্কার, আমি বিশ্বনাথ, পড়াতে এসেছি। তুমি বিশ্বনাথ? হরি খুব সুনাম করেছে তোমার। এসো এসো, ভেতরে এসো বাবা। ভদ্রমহিলা খুব খাতির করে নিয়ে গিয়ে বিশুকে বসালেন ভেতরের ঘরে। একটু আশ্বস্ত হলো বিশু। অভিভাবককে দেখে তো সজ্জন এবং অমায়িক মনে হচ্ছে। এখন দেখা যাক। একটু পরে ছেলেকে নিয়ে ঘরে ঢুকলেন ভদ্রমহিলা। বিশুকে দেখিয়ে ছেলেকে বললেন, ইনি তোমার স্যার, প্রণাম করো। মায়ের আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছেলেটা ঢিপ করে প্রণাম করল বিশুকে। ভেতরের টানা পড়েন আরো একটু কাটল বিশুর। যাক, এরা সহবত জানে। একটু পরেই চা এলো। সন্দেহের শেষ বাষ্পটুকুও উবে গেল বিশুর মন থেকে। না, এমনটা সে আগে দেখেনি।
হরির প্রতি কৃতজ্ঞতায় মনটা ভরে উঠল। প্রকৃত বন্ধুর মতোই কাজ করেছে হরি, একটুও বাড়িয়ে বলেনি। এরা সত্যিই অন্যরকম। আর 5 জনের সঙ্গে এদের এক করে দেখাটা অন্যায়। এতদিনে টিউশনি করার উপযুক্ত বাড়ি সে খুঁজে পেয়েছে। আবেগ বশে রাখতে না পেরে বিশু ছাত্রটিকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, তোমার মা কি চা বানিয়ে রেখেছিলেন আমার জন্যে? হ্যাঁ না তো স্যার। তবে যে আসতে না আসতেই চা দিলেন। আসলে যে সময় আসার কথা তার কিছু আগেই চলে এসেছি, তো প্রথম দিন বলেই একটু আগে চলে এলাম আর কি। ছাত্র এক গাল হেসে বলল, ও কিছু নয় স্যার, বাড়ির সবাই চা খাচ্ছিল, খেটে খেটে সবাই একটু করে ঢেলে আপনার কাপটা ভর্তি করে দিয়েছে, তাই আপনি সঙ্গে সঙ্গে পেয়ে গেলেন। চায়ে সবেমাত্র একটা তৃপ্তির চুমুক দিয়েছিল বিশু। ছাত্রের কথা শুনে চমকে উঠল। বিশুর অসংলগ্ন জিভ পুড়ে ঢুকে গেল শ্বাসনালীতে। কি হলো স্যার, আপনি ঠিক আছেন? ঠিক আছে, আমি ঠিক আছি, তুমি একটু বসো, আমি আসছি। ওরে বাবা রে। বাইরে বেরোনোর পথ বিশুর জানা ছিল। মিনিট 5 আগে ওই পথ দিয়েই ঘরের ভেতরে ঢুকেছে। দ্রুত পায়ে রাস্তায় নামলো বিশু। তারপর কোনো দিকে না তাকিয়ে দ্রুত পা চালালো ভূপালদার দোকানের দিকে। সে খেয়ালও করল না অদূরে রাস্তার মোড়ে শ্রীনিকেতনের সেই মেয়েটি দাঁড়িয়ে আছে। ফ্রাইডে ক্লাসিক্সে আজ শুনলেন উল্লাস মল্লিকের লেখা অবাক জাপান। গল্প পাঠে শেখর, বিশুর চরিত্রে অগ্নি ও বিভিন্ন ভূমিকায় মির্চি টিম। নাট্যরূপ হিন্দোল সরকার, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত অভিজ্ঞান আচার্য, প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস, শব্দগ্রহণ ও পরিচালনায় অরুণিমা দে, সমগ্র পরিকল্পনায় ইন্দ্রাণী।